আর ভেরিয়েবল কস্ট। তাহলে স্থায়ী খরচগুলো কি কি? যেমন এই কারখানার ভাড়া স্থায়ী খরচ। চলতি খরচগুলো কি কি? যেমন এই কাঁচামাল ক্রয়, মজুরি, এগুলো। নগদ প্রবাহ প্রাক্কলন মানে কি? নগদ টাকা আসে কিভাবে? বিক্রয়ের মাধ্যমে। এটারে বলে আমরা আন্তঃপ্রবাহ চলে যায় মানে কি? খরচের কারণে। না বার্টার হার নির্ধারণ এনভিবি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে অঙ্ক করব, নেট প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ আমাদের যে 5 বছরের আমরা একটা অনুমান নির্ভর কি ধরলাম, যে অনুমানের উপর ভিত্তি করে আমরা একটা প্রকল্প ধরলাম 5 বছরের। ওই প্রকল্পের বিক্রয়গুলো ধরে নিলাম অনুমানের উপর ভিত্তি করে। কি রকম? যে প্রথম বছরে 20,000, এর পরবর্তী বছরে 30,000, এর পরবর্তী বছরে 40,000, এই ধরনের একটা আয় হবে। তাহলে আদৌ যে আয়গুলো ভবিষ্যতে হবে তার আজকের দিনের মূল্য কত সেটা বের করার জন্য বার্টার হার নির্ধারণ করতে হয়। এটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। এই অঙ্কটা আমরা করব। মূলধন বাজেটিং এর পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। আমরা জানি মূলধন বাজেটিং এর পদ্ধতি হচ্ছে 4টি। এটা গড় মুনাফা, পেব্যাক, নেট প্রেজেন্ট ভ্যালু, অভ্যন্তরীণ মুনাফার হার। যে পদ্ধতিটা যে প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তারা কি করে? মূলধন বাজেটিং প্রক্রিয়া নির্ধারণ করে। তাহলে পরবর্তী পার্টে আমরা ম্যাথগুলো শিখব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শুরুতে স্টাডি গাইডলাইন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। আমাদের আজকের পার্টি অংশটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এর মূলধন বাজেটিং। মূলত যেহেতু আমাদের ঈদের পর মের মধ্যে আমাদের এসএসসির আমাদের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যেহেতু প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে এই প্রি টেস্ট পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে আমরা আমাদের ক্লাসগুলো দ্রুতভাবে শেষ করার চেষ্টা করতেছি, যাতে করে বেনিফিটেড হয়। যেহেতু অনেকে আমাদেরকে বলেছেন যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়ার জন্য, আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে প্লেলিস্ট আকারে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আসিলাম আমাদের মূলধন বাজেটিং। এটা হচ্ছে ফিনান্সের মূলধন মানে কি? ক্যাপিটাল বাজেট। এই মূলধন বাজেটিং চ্যাপ্টারটা আমাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে গড় মুনাফা পেব্যাক দুইটা অঙ্ক আসবে। ইন্টারে কি একটা অঙ্ক আছে এনপিভি, আইআরআর, এবং অনার্স এর মধ্যেও যারা প্রিন্সিপাল অফ ফিনান্স আছে, ওই প্রিন্সিপাল অফ ফিনান্স বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অনার্স এর বেশ কিছু বইয়ে মূলধন বাজেটিং এর অঙ্ক আছে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু যারা এই লাইনে বিবিএ অর্থাৎ ইন্টার করার পর বিবিএ লাইনে যেতে চায়, ওদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের এখানে মূলধন বাজেটিং কি? তাহলে মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। তাহলে যেমন কি রকম? জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ক্রয়, এসব সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসায়ের সম্প্রসারণ। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত। এখন প্রশ্ন আসতে পারে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মানে কি? তাহলে প্রতিষ্ঠানের সিদ্ধান্তগুলো দুই ধরনের, একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী সিদ্ধান্ত মানে কি? যেমন কাঁচামাল ক্রয়, বেতন প্রদান, এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী সিদ্ধান্ত। আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত মানে কি? যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি ক্রয় করা, এগুলোর প্রতিস্থাপন করা, ব্যবসায় সম্প্রসারণ করা, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। তাহলে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বলতে বোঝানো হয় ধর একটা স্থায়ী সম্পত্তি ক্রয়ের প্রতিস্থাপন প্রক্রিয়া, আধুনিকায়ন প্রক্রিয়া। তাহলে এই আধুনিকায়ন প্রক্রিয়া করার জন্য যে ধরনের তহবিল প্রয়োজন, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে আমরা কাকে বলি? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া, যেমন স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন, আধুনিকায়ন। এমসিকিউর মধ্যে আসতে পারে নিচের কোনটি মূলধন বাজেটিং প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, বা এটা আমরা লিখতে পারি কাঁচামাল ক্রয়, মজুরি প্রদান, পরিবহন, আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয়টা হচ্ছে
মূলধন বাজেটিং প্রক্রিয়ার সাথে জড়িত একটি প্রক্রিয়া। এরপর আছে মূলধন বাজেটিং এর গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল বাজেটিং। এক নম্বর হচ্ছে মুনাফা সংক্রান্ত। মুনাফা সংক্রান্ত বিষয়টা কি? কোন একটা মূলধন বাজেটিং মানে কোন একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ওই স্থায়ী সম্পত্তি ক্রয়, যেমন একটা মেশিনারিজ ক্রয় করা যাচ্ছে, ওই মেশিনটা যদি আমরা ক্রয় করি কি পরিমাণ ওইটা থেকে আমরা আউটপুট পাবো, মানে কি পরিমাণ আমাদের ওই মেশিনটাতে ইনভেস্ট করলে ওই মেশিনটা থেকে যেগুলো উৎপাদন আসবে, ওই প্রোডাকশন গুলো বাজারে বিক্রি করে কি পরিমাণ লাভ হবে সেটা আমরা বের করতে পারবো। মানে সেটা আমরা একটা ডিসিশন নিতে পারবো মূলধন বাজেটিং এর মাধ্যমে। যদি মূলধন বাজেটিং প্রক্রিয়াটা যথার্থভাবে কি করা না হয়, যে মূলধন বাজেটিং প্রক্রিয়াটা যথাযথভাবে নিরূপণ করা না যায়, দেখা গেল কি একটা প্রকল্পে বিনিয়োগ করা গেল 5 লক্ষ টাকা বা একটা মেশিন 5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা গেল। ক্রয় করার পরে ওই মেশিনটার লাইফ টাইম হচ্ছে 5 বছর, যে আউটপুট গুলো পাওয়া গেল সব মিলাই 4.5 লাখ টাকা বিক্রয় করা গেল, তাহলে এটা ঝুঁকির মানে ক্ষতির সম্মুখীন করতে হবে। সেজন্য একজন ফিন্যান্সিং ডিরেক্টর যিনি থাকবেন, উনি এই আর্থিক ব্যবস্থাপক বা ফাইন্যান্স ব্যবস্থাপক যিনি থাকবেন, উনি একটা মেশিন বা একটা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ডিসিশন চেঞ্জ করেন, পরিমার্জন করেন। কারণ স্বাভাবিকভাবে ক্যাপিটাল বাজেটিং এর সাথে প্রতিষ্ঠানের মুনাফার সম্পর্ক এটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। এগুলো হচ্ছে বিনিয়োগের বিশাল আকার। আমরা যে বিনিয়োগটা করা যাবে ওই বিনিয়োগটা কিন্তু এই স্বল্প মেয়াদী বিনিয়োগ না, যেহেতু এটা আসবাবপত্র নয়। যেমন একটা জায়গা মানে প্রতিষ্ঠান অন্যখানে একটা ব্রাঞ্চ করতেছে, ব্রাঞ্চ করার জন্য একটা জমি ক্রয় করবে, ওই জমিটা কিন্তু 1 টাকা 2 টাকা না, ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে যদি জমি হয় কোটি কোটি টাকা, তাহলে এই কোটি কোটি টাকা যে ইনভেস্টমেন্ট করবে, ওই বিনিয়োগের বিশাল যে আকার, ওই বিনিয়োগের বিশাল আকার যেটা, যে ওরা যে টাকাটা ইনভেস্ট করবে আসলে ওইখানে ফ্যাক্টরিটা আদৌ ফলপ্রসূ হবে কিনা, এটা ব্যবস্থাপনাগত বা পরিবহনগত সুবিধা আছে কিনা সবকিছু বিবেচনা করবে। এইসব দিকগুলো যদি কার্যকরী হয় তাহলে মূলধন বাজেটিংটা ফলপ্রসূ হবে। এরপর 3 নাম্বার আছে ঝুঁকির ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে মূলধন বাজেটিং সবসময় ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন? মূলধন বাজেটিংকে সবসময় ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত বলা হয় কেন? তাহলে ঝুঁকিযুক্ত বলার কারণ কি, বলা হয় কেন, তাহলে এটার কারণ কি? আচ্ছা, মূলধন বাজেটিং প্রক্রিয়াটা মূলত হচ্ছে অনুমান নির্ভর। কি নির্ভর? অনুমান নির্ভর। অনুমানের উপর ভিত্তি করে মূলধন বাজেটিং প্রক্রিয়াগুলো কি করা হয়? সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে অনুমান সবসময় বাস্তবসম্মত নাও হতে পারে, কারণ একটা জিনিস ধারণা করা গেল একটা মেশিন থেকে উৎপাদন করে 2 লক্ষ টাকা লাভ করবে, তাহলে এটা কিন্তু ধারণার উপর ভিত্তি করে মেশিনটা নিয়ে নিল, তাহলে এটা তো আমাদের অনুমান নির্ভর, যেহেতু এটা অ্যাজুম করেছে, ধারণা করেছে, ধারণা করলে যে এটা কি হবে, যে অনুমান সবসময় বাস্তবসম্মত নাও হতে পারে, মানে হচ্ছে যতটুকু আমরা ধারণা করি